শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কবির হোসেন। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগুনে বিনষ্ট পণ্য। এই আগুনে বিনষ্ট পণ্য যদি আমাদের সামনে আসে তাহলে এর সমাধান আমরা কি করে করব এই সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে এই আগুনে বিনষ্ট পণ্যের যে নিয়মটি, সেই নিয়মটি এখানে আলোচনা করা হয়েছে। এবং সব থেকে বড় বিষয় হলো এই আগুনে বিনষ্ট পণ্যের দুটি সমাধান আছে, অর্থাৎ আমরা দুইটি নিয়মে এই আগুনে বিনষ্ট পণ্যের সমাধানটি করতে পারবো। আমি এখানে দুইটি নিয়মে আলোচনা করব। তোমাদের পক্ষে যে নিয়মটি সহজ মনে হয় অবশ্যই তোমরা সেই নিয়মেই সমাধান করার চেষ্টা করবে। তো আগুনে বিনষ্ট পণ্যের আমাদের দুইটি নিয়ম আছে। একটি হলো, আমরা সবাই আসলে জানি যে বছরের শেষে একটি প্রতিষ্ঠান যে অবিক্রিত পণ্য বলি বা সমাপনী মজুত পণ্য বলি, যে পণ্য তারা বিক্রি করতে পারে না, সেই পণ্যের একটি মূল্য তারা নির্ধারণ করে। এখন এই আগুন লাগতে পারে এই সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে, এই আগুনটি লাগতে পারে সমাপনী মজুত পণ্য নির্ণয় করার বা পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আগে এবং পরে যে কোনো সময় এই আগুনটি লাগতে পারে, যার ফলে এই সমাধান কিন্তু দুই ক্ষেত্রে দুই রকম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রমিক একে বলা আছে যে সমাপনী মজুত পণ্য 25,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। এ মূল্যায়নের পরক্ষণেই আগুনে পণ্য বিনষ্ট হয়েছে 5,000 টাকা। তাই এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আগে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে, এই মূল্যায়ন করার পরে যে আমার আগুন লেগেছে। দ্বিতীয় যে নিয়মটা সেখানে বলা আছে যে সমাপনী মজুত পণ্য 25,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে, কিন্তু এই মূল্যায়নের পূর্বেই আগুনে পণ্য বিনষ্ট হয়েছে 5,000 টাকা। অর্থাৎ এক্ষেত্রে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার কিন্তু আগেই কিন্তু আমার এই আগুনটি লেগেছে। অথবা এক্ষেত্রে অন্যভাবে কথাটি বলা থাকতে পারে, যেমন সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকায়। সাধারণত আমরা 31শে ডিসেম্বর তারিখে কিন্তু এই সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করে থাকি, কিন্তু 27শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর আমার আগুনে পণ্য বিনষ্ট হয়েছে 5,000 টাকা। এরকম যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে কিন্তু এখানে আগুনটি লেগেছে। তো শিক্ষার্থীরা, আমরা দুইটা নিয়ম সম্পর্কে জানলাম। এখন সমাধানের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। তো আমরা আগে সমাধানের ক্ষেত্রে যে প্রথম যে নিয়মটি, আমরা এই প্রথম নিয়মটি আমরা আলোচনা করব। তো সমাধানের একের ক্ষেত্রে, অর্থাৎ সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পরে যদি আমাদের আগুন লাগে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম সমাধানে হবে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করি, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে টোটাল প্রত্যক্ষ পরিচালন ব্যয় যখন যোগফলটি নামানো হয়, তো সেই যোগফল নামানোর পর আমাদেরকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হয়। তখন যদি এই নিয়মটি থাকে, তখন যেটা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পরে আমাদের আগুনটি লেগেছে, তাহলে সমাপনী মজুত পণ্য যে টাকাটি দেওয়া থাকবে সেই টাকা থেকে আমাকে আগুনে বিনষ্ট পণ্যের টাকাটি বাদ দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সমাপনী মজুত পণ্য এখানে 25,000 টাকা এবং আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা বাদ দেওয়ার পরে আমরা দ্বিতীয় ঘরে বা প্রথম ঘরে এই 20,000 টাকা দেখাবো, এবং দ্বিতীয়বার আবার আমাকে আগুনে বিনষ্ট পণ্য আমাকে আবার নিয়ে আসতে হবে ওই একই সাথে নিচে আগুনে বিনষ্ট পণ্য এখানে 5,000 টাকা। অর্থাৎ যদি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পরে যদি আমাদের কখন আগুন লাগে, তাহলে একবার আমাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাকে এই টাকাটি দেখাতে হবে, এবং আবার আমাকে আগুনে বিনষ্ট পণ্য লিখে আমাকে ওই আগুনে বিনষ্ট পণ্যের টাকাটি এখানে আবার দেখাতে হবে। দ্বিতীয় নিয়ম, যেটি সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে যদি আমাদের আগুনটি লাগে, তাহলে সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য থেকে ওই আগুনে বিনষ্ট পণ্য বাদ দেওয়া যাবে না। অর্থাৎ সমাপনী মজুত পণ্য এখানে দেখো 25,000 টাকা, আমি কিন্তু 25,000 টাকা এখানে দেখিয়েছি। আবার আগুনে বিনষ্ট পণ্য এখানে 5,000 টাকা, আমি কিন্তু এখানে 5,000 টাকা দেখিয়েছি। তো আগে যদি আগুন লাগে, মানে মূল্যায়নের আগে বা পূর্বে, তাহলে কখনোই সমাপনী মজুত পণ্য থেকে তুমি আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে পারবে না। সমাপনী মজুত পণ্য যা থাকবে তাই তোমাকে দেখাতে হবে, এবং তোমাকে এই আগুনে বিনষ্ট পণ্য তোমাকে আবার দেখাতে হবে। শিক্ষার্থীরা, এই প্রথম নিয়মটি আমার এখানে আলোচনা সমাপ্ত। যদি এই নিয়মটি তোমাদের ভালো লাগে, তাহলে এই আগুনে বিনষ্ট পণ্যের যদি নিয়ম তোমাদের আর্থিক বিবরণী এই অঙ্কের ক্ষেত্রে আসে, তাহলে আমাদেরকে এই নিয়মটা ফলো করে এই অঙ্কটি করতে হবে।
আচ্ছা, এখন আমরা দ্বিতীয় আরেকটি বিকল্প নিয়ম আছে। তো দ্বিতীয় বিকল্প নিয়ম হলো একই, একটা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পরে যদি আগুন লাগে এবং সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার যদি পূর্বে আগুন লাগে। তো একের ক্ষেত্রে নিয়ম, আমরা এই আগুনে বিনষ্ট পণ্যটি ইচ্ছা করলে আমরা ক্রয় থেকে বাদ দিতে পারি। তো ক্রয় থেকে কখন বাদ দেব? যখন আমরা বিক্রিত পণ্যে ব্যয়টি করব। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য আসে, তারপরে ক্রয় আসে, ক্রয়ের সাথে অনেক কিছু যোগ বিয়োগ করতে হয়। তা আমরা তখন এই ক্রয় থেকে এই আগুনে বিনষ্ট পণ্যটি বাদ দিতে পারি। তো দেখতে পাচ্ছ ক্রয়, এখানে আমি কোনো নির্দিষ্ট টাকা যেহেতু এখানে ধরা হয় নাই, তো এখানে ডট ডট দিয়েছি এবং এখান থেকে আগুনে বিনষ্ট পণ্য, এই যে 5,000 টাকা। এবার যখন বিক্রিত পণ্যের ব্যয় যখন বের করার সময় আমাকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে, তখন এই সমাপনী মজুত পণ্য থেকে আমাকে 25,000 টাকা থেকে আবারও এই 5,000 টাকা বাদ দিতে হবে। শিক্ষার্থীরা, এটা গেল। এবং যদি কখনো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার যদি পূর্বে আগুন লাগে, সেক্ষেত্রে আবারও আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে, ক্রয় থেকে আমাকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হবে। তবে সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য থেকে আমি আর আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে পারবো না, আমাকে সরাসরি এই টাকাটি দেখাতে হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই দুইটা নিয়মের মধ্যে পার্থক্য হলো যে সমাপনী মজুত পণ্য থেকে আবার বাদ দিয়ে আমি টাকাটি দেখাবো, আবার আমাকে আগুনে বিনষ্ট পণ্য আবার দেখাতে হবে। এই যে আবার দেখাতে হবে, এই টাকাটি যদি এখানে না দেখিয়ে আমি যদি ক্রয় থেকে বাদ দিয়ে দেখাই, তাহলে কিন্তু আমাদের নিয়মটি ঠিক আছে এবং এক্ষেত্রে আমাদের উত্তরে কোনো পার্থক্য তৈরি হবে না, একই উত্তরই কিন্তু এখানে আসবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আগুনে বিনষ্ট পণ্য নিয়ে আলোচনা করলাম। আমরা সামনে ক্লাসে ইনশাল্লাহ এই আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত করে একটি অঙ্ক সমাধানের চেষ্টা করব এবং আমি এখানে যে কোনো একটি নিয়ম ফলো করব। হয়তো আমি এই নিয়মটি ফলো করব অথবা আমি এই নিয়মটি ফলো করব। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে এবং আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবে। শিক্ষার্থীরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।